এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর একটা ভিডিও মানে দুইটা ভিডিও এক জায়গায় করে একটা ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও এমনভাবে ছড়িয়ে পড়েছে, এমনভাবে সয়লাভ হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম যেন গত পরশু থেকে এই ভিডিও মানে ফেসবুক স্ক্রল করলে শুধুমাত্র সেই ভিডিওই যেন চোখে পড়ছে। ভিডিওতে কি দেখা যায় যে একটা সময় হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, এই সুযোগ নেব না, ওই সুযোগ নেব না। পরবর্তীতে একদিন আগেই পরশুদিন তিনি সংসদে বলেছেন যে সরকার যেন এমপিদের গাড়ি বরাদ্দ দেয়, কারণ এমপিদের জনগণের কাছে যেতে হয়, জনগণের কাছে যেতে হলে গাড়ি প্রয়োজন হয়, এই বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্য দিয়ে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছিলেন এবং তারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চেয়েছিলেন সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার বুলিগুলো তারা যে ভুলে গেছেন এই সমালোচনা করছিলেন মানুষ। আর সেই সমালোচনার জবাব আবার গতকালকে তিনি সংসদে দেওয়ার চেষ্টা করেছেন যে আমি একভাবে বললাম গাড়ির কথা, সেটা অন্যভাবে বাজেভাবে আমার বিরুদ্ধে বলা হচ্ছে। আমি কি আমার জন্য গাড়ির কথা বলেছি? আমি তো সমস্ত এমপির জন্য গাড়ির কথা বলেছি এবং অনেক কথা বলেছেন। এবং তার বক্তব্য এবং গাড়ি চাওয়ার এই প্রসঙ্গে গোটা জাতি যেমন বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে, ঠিক তেমনি তাদের সহচর এবং নির্বাচনের ঠিক আগে আগে যিনি দল ত্যাগ করেছেন সেই তাসনিম জারা, তিনি এই ব্যাপারে তীব্র তির্যক ভাষায় ফেসবুকে লিখেছেন এবং এতটাই সমালোচনা করেছেন তাতে আমার মনে হয় যে হাসনাত আব্দুল্লাহদের বিন্দুমাত্র হলেও হুঁশ হওয়া উচিত। সেই হুঁশটা তাদের হবে কি, নাকি এমপি হওয়ার পরে তারা ভুলে গেছে যে কদিন আগে তারা ছাত্র ছিলেন এবং ছাত্র থাকা অবস্থায় তাদের জীবনযাত্রা কি ছিল, আর এক দেড় বছরের মধ্যেই তাদের জীবনযাত্রার কি বিপুল বিশাল পরিবর্তন হলো। যারা টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুমে থেকে ছাত্রলীগ করতে বাধ্য হয়েছিলেন তাদেরকে আমরা দেখলাম দামি দামি গাড়িতে চড়ছেন, শত শত গাড়ি নিয়ে শোডাউন করছেন। যার বাবা তার এলাকার সব থেকে গরিব মানুষটা ছিলেন, যার বাবার বাড়িটা তার এলাকার সব থেকে ভাঙা বাড়িটা ছিল, সেই ব্যক্তি এক বছরের ব্যবধানে কোটিপতি হয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে আবার টেলিভিশনে সাক্ষাৎকারে বলছেন যে আমার এলাকায় সব থেকে বড় বাড়িটা আমাদের বাড়ি। এই যে মেটিকুলাস চেঞ্জ, এই যে মেটিকুলাস মানে পরিবর্তন মানে এবং মানে সম্পদের মেটিকুলাস উল্লম্ফন, এই উল্লম্ফনগুলো কিন্তু বিতর্কের জন্ম দিয়েছে। চলুন একটু জেনে দেখি তাসনিম যারা কি ভাষায় বলছেন এমপির জন্য হাসনাত যেহেতু এমপি হয়েছেন তার জন্য কেন গাড়ি প্রয়োজন হচ্ছে। এমপি হয়ে নিজেদের সুযোগ সুবিধা আদায় করে নেওয়ার জন্যই কি তারা শুধু ব্যস্ত হয়ে পড়েছেন? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হাসনাত আব্দুল্লাহর গাড়ি বিতর্ক এখন মানে টক অফ দ্য কান্ট্রি হয়েছে। এই মুহূর্তে তার গাড়ি বিতর্ক এবং ওই ছাত্রদল শিবিরের গুপ্ত শব্দ নিয়ে রাজনীতি, পাল্টা রাজনীতি, এই দুটোই টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। হাসনাত আব্দুল্লাহ এমপি হয়ে আগের সমস্ত কথা ভুলে গেছেন, এখন নিজের সুযোগ সুবিধা কিভাবে আদায় করে নেওয়া যায় সেই বন্দোবস্ত করতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন, এই অভিযোগগুলো উঠছে। এবং এই অভিযোগগুলো তাসনিম যারা তার সহচর এক সময় যিনি ছিলেন, যিনি দল থেকে বেরিয়ে এসেছেন, তিনি করছেন। আরটিভির এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে এমপিদের গাড়ি বিলাস নিয়ে তাসনিম জারার কড়া সমালোচনা। সেখানে বলা হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ সংসদে ব্যক্তিগত গাড়ির দাবি জানিয়ে নতুন আলোচনা জন্ম দিয়েছেন। দেশের চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে এ ধরনের দাবি উঠাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। বিষয়টিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ডাক্তার তাসনিম জারা। নিজের ফেসবুকে এক দীর্ঘ পোস্ট লিখেছেন। তিনি পোস্টে এমপিদের এই ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। যখন শিক্ষক, চিকিৎসক, নার্স ও সরকারি কর্মচারীরা বেতন বৃদ্ধি ও ন্যায্য দাবির জন্য রাজপথে দিনের পর দিন আন্দোলন করছে, তখন এমপিরা সংসদে নিজেদের সুযোগ সুবিধা নিয়ে ব্যস্ত। তিনি এইভাবে বলেছেন, খুবই উচিত একটা কথা বলেছেন। জনগণের মৌলিক সমস্যা সমাধানে দীর্ঘসূত্রতা দেখা গেলেও এমপিদের গাড়ি বা অফিসের দাবির প্রশ্নে সরকারি বিরোধী দল মুহূর্তের মধ্যে এক হয়ে যায়। যারা বলেছেন পৃথিবীর কোনো পেশার মানুষ নিজের বেতন বা সুযোগ সুবিধা নিজে নির্ধারণ করে না,
অথচ আমার দেশে এমপিরা নিজের বেতন নিজেরা নির্ধারণ করে, নিজের সুযোগ সুবিধা নিজেরা নির্ধারণ করে, নিজেদের যা প্রয়োজন নিজেরা নির্ধারণ করে। এটা কোনোভাবেই চলতে পারে না। এমপিদের বেতন জনগণের ট্যাক্সের টাকায় আসে, সুতরাং এমপিদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার জনগণের হাতে থাকতে হবে, কিংবা একটা বিশেষ কমিশন করতে হবে, সেই কমিশনের হাতে থাকতে হবে। যেমন ওই বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এগুলো যেমন তারা নিজেরা নির্ধারণ করে না যে আমার বেতন কত হবে, ঠিক তেমনি এমপিদের বেতন ভাতা সুযোগ সুবিধা এগুলো এমপিরা যেন নির্ধারণ করতে না পারেন। একটা কমিশন যেন করা হয়, সেই কমিশনের হাতে যেন এর ক্ষমতা থাকে এবং সেই কমিশন পারিপার্শ্বিক সমস্ত অবস্থা, অন্যদের অবস্থা, মানে দ্রব্যমূল্য, বাস্তবতা এগুলো বিবেচনা করে এমপিদের বেতন সুবিধাদি এই ব্যাপারগুলো নিয়ে ভাববেন। এমপিরা সংসদে গিয়েছেন জনগণের সমস্যার সমাধান করতে, নিজেদের প্রাপ্তির হিসাব কষতে না। যখন একজন শিক্ষক 6 মাস আন্দোলন করেও সাড়া পান না, কিন্তু এমপিদের সুবিধার সিদ্ধান্ত কয়েক দিনেই হয়ে যায়, তখন পরিষ্কার হয়ে যায় এই ব্যবস্থায় আসলে কার স্বার্থ গুরুত্বপূর্ণ। সেই কারণে তাসনিম যারা বলছেন যে স্বাধীন কমিশন গঠন করুন যারা এমপিদের ব্যক্তিগত সুযোগ সুবিধার ব্যাপারটা দেখবে। এই কমিটি কি করবে সেই ব্যাপারে তিনি বলছেন, প্রথমত অন্যান্য পেশার সঙ্গে তুলনা করে দেখবে একজন এমপির দায়িত্ব কি, কতটুকু সময় দিতে হয়, ঝুঁকি কেমন, যোগ্যতা কি লাগে, এগুলো বিবেচনা করে দেখবে তার প্রাপ্য আসলে কতটুকু হওয়া উচিত। একজন জেলা জজ, একজন সচিব, একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যারা নিজেদের সুবিধা নিজেরা ঘোষণা করে না, তেমনি এমপিদের ব্যাপারেও ওই কমিশন ভাববে। আবার প্রত্যন্ত অঞ্চলের এমপির জন্য কি ধরনের যোগাযোগ স্থাপনের প্রয়োজন হয় জনগণের সঙ্গে, অপরপক্ষে ঢাকা শহরের এমপিদের জন্য অত বেশি প্রয়োজন হয় না, এই ক্লাসিফিকেশনটাও প্রয়োজন। এই ব্যাপারগুলো তাসনিম যারা বলেছেন। এই কমিটির কাজ শুধু সুবিধা বাড়ানো বা সুযোগ সুবিধা ছাঁটাই করা না, হতে পারে কিছু ক্ষেত্রে এমপিদের প্রাপ্যতা আসলেই অপ্রতুল, সেটাও যেন তারা দেয়, এমপিরা যেন বঞ্চিত না হয়, এই কথা বলছেন। এনসিপির এই সাবেক নেত্রী বলছেন যে এই কমিটিতে কারা থাকবেন সেটা আলাদা আলোচনার বিষয়, তবে মূলনীতি হচ্ছে বিচারক, অর্থনীতিবিদ, প্রশাসন বিশেষজ্ঞ, সুশাসন সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষ যেমন স্কুল শিক্ষক, একজন নার্স, ছোট ব্যবসায়ী এরাও থাকতে পারে, কারণ এদেরও এমপিদের সঙ্গে কার্যক্রম রয়েছে, এমপিদের কাছে সুযোগ সুবিধা চাওয়া পাওয়া অনেক কিছু নিহিত থাকে। সুতরাং একটা কমিশন এইভাবে গঠন করে সেই কমিশনের হাতে এমপিদের এই দায়িত্বগুলো দিয়ে দেওয়া উচিত, যেন এমপিরা ইচ্ছা করলে সংসদে বসে নিজের সুবিধার ঢোল, নিজের সুবিধার ঢাকটা নিজে পেটাতে না পারে। তাসনিম যারা যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে অসাধারণ একটা তাত্ত্বিক দিক উপস্থাপন করেছেন যে এমপিদের হাতে এই ক্ষমতা যেন না থাকে, নিজেরাই নিজেদের জন্য সংসদে কথা বলবে, নিজেদের সুযোগ সুবিধা বাড়িয়ে নেবে, নিজেদের ইচ্ছামতো যা লাগবে তাই নিবে, এই ব্যাপারগুলো যেন না হয়। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ তিনি বলছেন যে ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না, প্লট সুবিধা নেব না, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইওনো, এসি ল্যান্ড এরা যেমন গাড়ি পায় তেমনি সরকারি গাড়ি আমাদেরকে বরাদ্দ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ট্যাক্স ফ্রি গাড়ি যখন আপনি নিতেন তখন তো আপনাকে নিজের টাকা দিয়ে সেই গাড়িটা কিনতে হতো। জনগণকে যদি 200% কিংবা 300% ট্যাক্স দিতে হয়, ধরে নিলাম যে একটা গাড়ির দাম 10 লাখ টাকা, জনগণকে সেই গাড়িটা কিনতে হচ্ছে 200% ট্যাক্স দেওয়ার জন্য 30 লাখ টাকায়। আপনি এমপি বলে সেই সুবিধাটা পাচ্ছেন যে একটা গাড়ি আপনি ব্যক্তিগত ব্যবহারের জন্য কিনতে পারবেন, নিজের নামে নিজে ব্যবহার করার জন্য, সেই গাড়িটার জন্য সরকারকে ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ 10 লাখ টাকা দিয়ে মূল যে বাইরে যে দাম সেই দামে আপনি গাড়িটা আমদানি করতে পারবেন। এই সুবিধা সরকার একজন এমপিকে তার ব্যবহারের জন্য সুবিধাটা দিতেই পারে, কিন্তু তিনি বলছেন যে আমি টাকা দিয়ে কিনবো না, ট্যাক্স মওকুফ চাইবো না, কিন্তু পুরো গাড়ি আমাকে ফ্রি দিতে হবে। ব্যাপারটা এরকম না যে যতটুকু সুবিধা আমি হয়তো 50 টাকার সুবিধা আগে পেতাম, এখন আমি 5000 টাকার সুবিধা সরকারের কাছ থেকে চাইছি যে পুরো গাড়িটাই আমাকে দাও, একটা ফ্রি গাড়ি আমি যেন চালাতে পারি। আবার বলছেন যে এই গাড়ি তো আমাকে একেবারে দিয়ে দেবে না, অন্যান্যদের ক্ষেত্রে ইওনো, এসি ল্যান্ড, উপজেলা চেয়ারম্যান তাদের ক্ষেত্রে যেমন মেয়াদের মধ্যে যতদিন তিনি দায়িত্ব পালন করেন ততদিন গাড়ি ব্যবহার করেন, সেভাবে আমি যতদিন দায়িত্ব পালন করব ততদিন গাড়ি ব্যবহার করব। তো আপনার গাড়ি ব্যবহার করতে হবে কেন? আপনাদেরকে তো ছাত্র অবস্থায় থাকার পরে
এনসিপি করার পরে আপনাদের অনেককেই তো দেখলাম দামি দামি গাড়িতে চড়তে। সেই দামি দামি গাড়ি কোত্থেকে আসলো? আপনারা যে মানে জুলাই যাত্রা পদযাত্রা করলেন, সেখানে বহু গাড়ির বহর দেখলাম। এই বহু গাড়ির বহর কোত্থেকে আসলো? আপনাদের নেতারা, আপনারা বেশিরভাগই গাড়িতে চড়ে ঘুরে বেড়ান। কার গাড়িতে চড়ে ঘুরে বেড়ান? আপনাদের গাড়ি নিয়ে একমাত্র তো আমরা দেখলাম যে আক্তার হোসেন তিনি সংসদে গিয়েছিলেন সিএনজিতে চড়ে। আর কারো বেলায় তো আমরা সিএনজিতে কিংবা বাইকে কিংবা স্কুটারে মানে সংসদে যেতে দেখিনি। আক্তার হোসেন একমাত্র সিএনজিতে সংসদে গিয়েছিলেন, এরকম দৃশ্য আমরা দেখেছিলাম। তার মানে বাকি আপনাদের গাড়ি আছে, গাড়ি থাকতেই আপনাদের গাড়ি প্রয়োজন কেন? আবার বলছেন জনগণের কাছে যাওয়ার জন্য আপনার গাড়ি প্রয়োজন। জনগণের কাছে যাওয়ার জন্য মানে আপনি বিভিন্ন এলাকায় ঘুরবেন, জনগণের কাছে যাবেন, ওটা তো আপনার ব্যক্তিগত স্বার্থ। জনগণের কাছে জনগণের যে পারপাস সার্ভ করা, সেটা তো আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হচ্ছে আইন প্রণয়ন করা। সংসদে আপনি হচ্ছেন আইন প্রণেতা। জনগণের কাছে যাবে, জনগণের যে দুঃখ দুর্দশা দেখবে, এটা তো স্থানীয় সরকারের কাজ, এটা উপজেলা চেয়ারম্যানের কাজ, এটা ইউনিয়ন চেয়ারম্যানের কাজ, এটা জেলা পরিষদের কাজ, এটা ইউনোর কাজ। এটা আপনার কাজ না জনগণের কাছে যাওয়া, মানে জনগণের দুয়ারে দুয়ারে ঘোরার কথা যেটা। হ্যাঁ, জনগণের কাছে আপনি যেতেই পারেন, আপনার যেহেতু 5 বছর পরে ভোট প্রয়োজন কিংবা কোনো একটা এলাকায় বিশেষ প্রয়োজন, উপজেলা চেয়ারম্যান হয়তো বলল যে এই প্রয়োজন, আপনি একটু দেখে যান, তখন আপনি যেতে পারেন প্রাসঙ্গিকভাবে। কিন্তু ওই কাজটা করার দায়িত্ব কিন্তু উপজেলা চেয়ারম্যানের কিংবা ইউনিয়ন চেয়ারম্যানের। আপনি শুধু ঢাকায় থেকে তাদের ব্যাপারে সুপারিশ করবেন কিংবা একটা বড় কিছু হলে বরাদ্দ নিয়ে দেবেন। আপনার কাজ আইন প্রণয়ন করা। আর জনগণের কাছে যদি আপনাকে প্রতি সপ্তাহে ঢাকা থেকে গ্রামে যেতে হয়, সেটা তো আপনি যান ভোট করতে। জনগণের মানে নিজেকে আবার 5 বছর পরে জনগণের কাছে নিয়ে যেতে হবে, ভোট চাইতে হবে। সেই কারণে এমপিরা তাই করেন। আপনার কথা বলছি না, এমপিরা তাই করেন। প্রতি সপ্তাহে ঢাকা থেকে 2 দিনের জন্য বাড়িতে যান। সংসদ যদি চলা অবস্থায় থাকে তাহলে 2 দিনের জন্য বাড়িতে যান ওই গণসংযোগ করতে, নিজের স্বার্থে যান। তো নিজের স্বার্থে আপনি যখন যাবেন, তখন সরকার আপনাকে গাড়ি দেবে কেন? একজন ইওনো যখন একটা গাড়ি ব্যবহার করেন, তখন কি তিনি ওই ইয়ের জন্য, মানে তার যে উপজেলা, সেই উপজেলা থেকে তার মানে তার বাড়ি যেখানে, সেই বাড়িতে যাওয়ার জন্য তিনি গাড়ি পান? অবশ্যই পান না। তিনি তার কর্মের এলাকায় তার দায়িত্ব পালনের জন্য গাড়িটা ব্যবহার করেন। উপজেলা চেয়ারম্যানও তাই। তিনি ইচ্ছা করলে সেই গাড়ি নিয়ে উপজেলা থেকে ঢাকায় যেতে পারেন না, সেটা তার ক্ষমতার বাইরে। তো আপনাকে যদি গাড়ি দেওয়া হয়, আপনি গাড়ি নেবেন কি জন্য? ঢাকা থেকে আপনি ওই ইয়াতে যাবেন, নিজের এলাকায়, নিজের উপজেলায়, নিজের গ্রামে যাবেন, আসবেন, এই জন্য আপনাকে গাড়ি ব্যবহার করতে দেওয়া হবে। সংসদ সদস্যদের 70,000 টাকা মাসে এমনিতেই দেওয়া হয় শুধুমাত্র এই কি বলবো যে ট্রান্সপোর্টের জন্য। ট্রান্সপোর্ট খরচ 70,000 টাকা প্রতি মাসে সংসদ সদস্যদের দেয়া হয়। এটা কি জনগণ জানে? তো 70,000 টাকা তো আপনি এমনিই পান। এমনি আপনাকে সরকার 70,000 টাকা দেয়, সেই কথাও আপনি বলছেন যে আমাদের তো এমনিই 70,000 টাকা বরাদ্দ আছে। তো বরাদ্দ আছেই তো, আপনি ওটা নিয়ে আপনি খরচ করেন। আপনি ট্রামে চড়বেন, ট্রাম যদিও বাংলাদেশে নেই, আপনি মেট্রো রেলে চড়বেন, আপনি মুরাদনগরে যাবেন, ইয়েতে যাবেন, বাসে যাবেন, ওখানে গিয়ে আপনি ভ্যানে চড়বেন, আপনি সিএনজিতে চড়বেন। আপনার গাড়ি দরকার না। আপনার তো বিলাসিতার জন্য আপনি বিপ্লব করেননি। আপনি তো বিপ্লব করেছেন মানুষকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার জন্য। সেখানে যদি আগের পুরনো বস্তাপচা রাজনীতির মতো ওই গাড়ি হাঁকিয়ে আপনাকে ওই জমিদারি ভাবটা দেখাতে হয়, তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কোত্থেকে আসলো, কিভাবে পেলাম আমরা কি জনগণ একটা ফাঁকিবাজির মধ্যে পড়লাম না? যে আপনাকে এমপি হওয়ার জন্য শুধুমাত্র ট্রান্সপোর্ট কস্ট প্রতি মাসে সরকার 70,000 টাকা দিচ্ছে, অন্যান্য সুযোগ সুবিধা তো আছেই। একজন এমপি প্রতি মাসে বিভিন্নভাবে যে বরাদ্দ পান, সেটার হিসাব করলে 1 গাদা টাকা হবে। তো সেগুলোতেও হচ্ছে না, আপনার গাড়ি লাগবে। আর আপনি কি সরকারি কর্মচারী? আপনি কি সরকারি কর্মকর্তা? তা তো না, আপনি তো জনপ্রতিনিধি। সরকারি কর্মকর্তাদের জন্য গাড়ি বরাদ্দ দেয়। হ্যাঁ, বলতে পারেন যে উপজেলা চেয়ারম্যান কি সরকারি কর্মকর্তা? উপজেলা চেয়ারম্যানের জন্য উপজেলা প্রশাসনে একটা উপজেলায় ব্যাপক কাজ থাকে, উন্নয়ন। ওই যে স্থানীয় সরকার প্রতিনিধি, ওই গাড়িটা ইউনিয়ন চেয়ারম্যানকেও দেওয়া উচিত। ইউনিয়ন চেয়ারম্যানকে দেওয়া উচিত, কারণ তাদের ওই জনসংযোগটা প্রয়োজন। তাদের ওই পুরো এলাকায় ইউনিয়নকে দেওয়া হয় না, কারণ ইউনিয়ন একটা ছোট জায়গা, কিন্তু উপজেলা একটা বৃহৎ জায়গা, অনেক আসন রয়েছে, একটা উপজেলাতেই একটা সংসদীয় আসন। সেই বৃহৎ কর্মকাণ্ড পরিচালনার জন্য সরকার উপজেলা প্রশাসনের নামে একটা গাড়ি বরাদ্দ করে, যে গাড়িটা উপজেলা চেয়ারম্যান ব্যবহার করতে পারেন।
সেই গাড়িটা কিন্তু উপজেলা চেয়ারম্যানের নামে বরাদ্দকৃত গাড়ি না। আপনি জনপ্রতিনিধি, সরকারি কর্মচারী না, সরকারি কর্মকর্তা না, আপনি সচিব না, সরকারি কর্মচারী আপনি না। সুতরাং সরকারি কর্মকর্তারা কিংবা কর্মচারীরা যে সুযোগ সুবিধা পান, সেই সুযোগ সুবিধা যখন আপনি চাইবেন, তখন বুঝতে হবে হয় আপনি বোকার স্বর্গরাজ্যে বসবাস করছেন, অথবা আপনি অতি চালাক। দর্শক, আসলে কোনটা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমার কমেন্ট বক্সে।